কবিতা নিয়ে তো অনেক কথা। আবার অনেকে এও মনে করেন যে কবিতা নিয়ে সে অর্থে তেমন আর কোনো কথাই থাকে না। কবিতা নিজেই তার সব কথা বলে। তবে সব মিলিয়ে এ কথা বলাই যায় যে কবিতার একটা নিজস্ব খেলা আছে। হয়তো সেভাবে দেখতে গেলে কিছু সীমারেখাও আছে। তবে ঠিক কোথায় কিভাবে সেই সীমারেখাগুলোকে চিহ্নিত করা যায়, ধরা যায়, সে নিয়ে অনেক কথা, অনেক আলোচনা, তর্ক, হয়তো কিছু টেবিল ভাঙাভাঙি। আমরা ঠিক সে রাস্তায় যাচ্ছি না, আমরা সে পথে হাঁটছি না। আমরা একটু অন্যভাবে অন্যদিকে যাওয়ার চেষ্টা করছি। আর আমাদের এই চলাতে আমাদের সঙ্গে আমরা আজকে দুজনকে পেয়েছি, যে দুজন বেশ কিছুদিন ধরে বাংলা কবিতায় বিভিন্নভাবে নিজেদের খেলা দেখাচ্ছেন। তাদের একজন হলেন কমল চক্রবর্তী, অন্যজন শঙ্কর লাহিড়ী। এরা দুজনেই কিছুটা আগে পরে কবিতার লেখা, কবিতা নিয়ে চর্চা শুরু করেন এবং সেভাবে দেখতে গেলে দুজনের কবিতার ক্ষেত্রে হয়তো কোনো কোনো জায়গায় কিছু মিল আছে, আবার বহু জায়গা আছে যেখানে প্রচুর সে অর্থে অমিল আছে, অর্থাৎ তফাৎ আছে। তো শোনা যাক তাঁদের মুখ থেকেই। প্রথমেই কমলদা। আমরা তো কবিতা আরম্ভ করেছি ৭০ দশকে। ৭০ দশক মানে বলতে গিয়ে 1969-70 সালে জামশেদপুরে জামশেদপুরে তখন একটা অন্য পৃথিবী, অন্য ভুবন ছিল, কিন্তু সেই ভুবনটা আমরা প্রবেশ করিনি, যেটা গোড়া থেকেই ছিল। মানে জামশেদপুর তৈরি হওয়ার পর থেকেই এক ধরনের সাহিত্য সৃষ্টি হয়েছিল এবং রচিত হয়ে চলেছিল। যে কোনো কারণে হোক, যেভাবেই হোক, আমরা কিছু বন্ধু আমরা ছিটকে যাই এবং কবিতা লেখা আরম্ভ করি। শঙ্করদা, আপনিও কি মোটামুটি সেই সময় থেকেই কবিতা লিখতে শুরু করেছেন? আমি আরো অনেক পরে পরে, হ্যাঁ। সিরিয়াস লেখা আরো অনেক পরে শুরু হ্যাঁ, করি। হ্যাঁ, বটে, বটে। 70-এর শেষের দিকে আমি তোমার সঙ্গে কমলদা আমার দেখা হয় বোধহয় 77-78 সাল। বটে। হ্যাঁ, এবং প্রায় সেই সময় আমি সিরিয়াসলি তোমাদের দেখে, কৌরব দেখে, পড়ে, সিংভূমের গ্রামে জঙ্গলে পাহাড়ে ঘুরে একটা কবিতার অন্য রম্যভূমির সন্ধান পাই। ঠিকই কথা। তখন মনে হয় এখানে আমার খেলাধুলোর কথা ছিল, হ্যাঁ। এখানে আমার জায়গা জমি ছিল। হ্যাঁ, হ্যাঁ, সেই সেই পর্ব। হ্যাঁ, হ্যাঁ। আমি এইটাই বলতে চাইছি যে কবিতা কিন্তু আটকে থাকলো না কেবলই শহুরে ধুলো, ময়লা, বড় বড় বাড়ি, সামলাইন, বাসপাতা, রাস্তা বা এই যে ব্যস্ততার জীবন, সেই কবিতা থেকে কিন্তু আমরা বহু বহু যোজন দূরে সরে আসি। এবং একটি বিখ্যাত কবিতার লাইনও ছিল, সিংভূম পেরিয়ে গেলে কবিতার রম্যভূমি শেষ। তো সেই সময়ের যেখান থেকে এই কবিতার শুরু হলো, হ্যাঁ, সেই সময় একটা কবিতা দেখি না, আমরা সবাই শুনি। হ্যাঁ, সেখান থেকে শুরু করি। আপনি হ্যাঁ, একটা কবিতা পড়ুন। আমি ওই সময়। পড়ছি, কিন্তু তার আগে আমি আর একটা কথা শুধু যোগ করব। এখানে একটা ভুল বোঝার সম্ভাবনা আছে। যারা শুধু শ্রোতা বা পাঠক, যারা বিদগ্ধ মানুষ, তারা হয়তো ভাবতে পারেন যে এতবার সিংভূমের কথা উঠছে, ছোটনাগপুরের কথা উঠছে, আমরা হয়তো ফোক কালচার করেছি বা আমরা হয়তো গ্রামীণ সাহিত্য নিয়ে আলোচনা করেছি বা নির্মাণ করেছি। তা নয়। সফিস্টিকেশন যে ব্যাপারটা, যে রূঢ় বাস্তব যে ব্যাপারটা, যে গভীর ছোঁয়ার ব্যাপারটা, সেটা কিন্তু কোনো গ্রাম, নগর, শহর বলে আলাদা আলাদা করার ব্যাপার নাই। সে পুরো ব্যাপারটাই হচ্ছে কিন্তু ভেতরের ব্যাপার, একটা মূল ব্যাপার, একটা আদি ব্যাপার। তার সঙ্গে কিন্তু কোনো গ্রামের কোনো ঘটনা নেই। এটা তুমি ঠিক বলেছো। আমি আমি অ্যাকচুয়ালি এই পয়েন্টটার উপরই কথা বলতে চাচ্ছিলাম যে আমরা যখন বলছিলাম না যে সিংভূম পেরিয়ে গেলে কবিতার রম্যভূমি শেষ, তো এই সিংভূম কিন্তু জিওগ্রাফিক্যাল বা পলিটিক্যাল সিংভূম নয়। ঠিকই কথা। এই ছোটনাগপুর শুধু কিন্তু এই এই পাহাড় আদিবাসী জীবনের মধ্যে সীমিত নেই। বটেই। এর মধ্যে দিয়ে আমরা একটা অন্য কবিতার অ্যাবস্ট্রাকশনের জগৎ খুঁজে পেয়েছিলাম, হ্যাঁ। যা বাংলা কবিতায় সেই সময় 60-70-এর দশকের শুরুর দিকে সেটা ছিল না। না। যে চেঞ্জটা তুমি তোমার কবিতায় বড়ভাবে এনেছো। বটেই।
সেটার কথাই আমি ভাবছি। হ্যাঁ, আমি একটা পড়ি যেটা সব্যসাচী বলছে। এটা একেবারে 69 সালে গোড়ায় লেখা। তখন ওই ভাষায় লেখা হতো না। শুধু পালক পড়ে আছে। তোমার ডেরায় টাটা বাবা, 3 পুরুষের উঠা বসা খাওয়া। সাঁঝের বেলা কুকড়া লড়াই, রেত বিরেতে মহুয়া বনে শুয়া। কেন্দ গাছেতে লাগলো আগুন, রানী খেতে দুখার মায়ের বুক। পটমদার হাটের দিনে চালের সাথে বেঁকে দিলে সুখ। টাটা বাবা আগুন দিলে, লোহার দিলে, দুখার মায়ের বুকের থেকে মহুয়া গাছের ছায়া নিলে কেন? বিয়ান বেলায় উঠে দেখি পালক মেলা পড়ে আছে, কুকরা দুটা নাই সেটি নেই কেন? খুবই ভালো কবিতা, এবং এটা তো বিভিন্নভাবে আলোচিত কবিতা। আজকে আমরা অন্য মাধ্যমে এটাকে শুনছি। তবে একটা একটা এর থেকে আবার একটু বেরিয়ে এসে বলছি যে সফিস্টিকেশনের কথা কমলদা একটু আগেই বললেন, যে আমাদের সেই সময়ের বেরিয়ে এসে সিংভূম অঞ্চলের কবিতা মানে এই নয় যে একটা গ্রামীণ কবিতা, একটা গ্রামীণ চিন্তা ভাবনা। সেই সফিস্টিকেশনের কথা নিয়ে যদি আমরা কোনো কবিতায় যাই, তাহলে সেখান থেকে শঙ্করদার একটা কবিতা, যেটা হয়তো আপনি বলছেন 70 দশকের শেষের দিক থেকে আপনি শুরু করেছেন। হ্যাঁ, আমি তাহলে এই আমার প্রথম যে বইটা সেই সময়কার লেখার উপর, শরীরী কবিতা, 1979 থেকে 80 দশকের কিছুটা বছর দশেক নিয়ে লেখা, তার থেকে একটা কবিতা পড়ছি। বিপন্ন মহিষগুলো ডাকছে, সন্ধ্যায় বৃষ্টিতে বিপন্ন মহিষগুলো ডাকছে। আরব সাগর থেকে জল এসে লাগছে তাদের বাঁটে, আর নুনে ভরে উঠছে দুধ। গায়ে আটকে যাচ্ছে ছোট ছোট ঝিনুক ও জেলিফিশ। একটা উল্কাপিণ্ড এসে পড়ছে খড়ের গাদায়। চাঁদের প্রান্তবর্তী টুকরোগুলো এসে পড়ছে মহিষের খাবারে, আর প্রধান রাস্তা দিয়ে দুধ বয়ে যাচ্ছে। এই দৃশ্যে শহরের উদ্ভ্রান্ত সমস্ত রাখাল, তারা বেহালা বাজাতে জানে না, ভয়ে জড়িয়ে ধরছে আপন মেয়ে মানুষদের। মেয়ে মানুষের লাল আলো আনে মুখ লুকিয়ে কাঁদছে তারা, আর অবিরাম বৃষ্টি পড়ছে সন্ধ্যায়। মেয়েরা মকাইয়ের গন্ধ যাদের সমস্ত শরীরে, হাতে নিয়ে দেখছে ওই উল্কাপিণ্ড ও ছোট ছোট ঝিনুক। জল এসে লাগছে তাদের স্তনেও, একটা কাঁপন এসে লাগছে জরায়ুতে। হিম গুঞ্জনময় জলে গর্ভ ভরিয়ে তুলবে এই সম্ভাবনায়, আবেগে শিহরণে তারা দুলে উঠছে। বিদ্যুতের আলোয় চমকে উঠছে মহিষ ও দূরগামী রাজপুরুষেরা। বাহ, এই ছিল কবিতাটা। আচ্ছা, আপনার কবিতার তো আপনি বললেনই যে শরীরী কবিতার থেকে আপনি একটা কবিতা পড়লেন, কিন্তু দুটো কবিতা আমরা যে শুনলাম, কমলদার কবিতা এবং আপনার কবিতা, দুটোই শরীর মন নিয়ে ভীষণভাবে আত্মস্থ হয়ে লেখা একটা দুটো কবিতা। তো এই দুটোর যে তফাতের জায়গাটা আপনাদের কাছ থেকেই দেখি না, মানে তফাৎ তো শুনেই এক ধরনের মনে হচ্ছে একটা আলাদা আবহর পরিমণ্ডল তৈরি হচ্ছে দুটো কবিতার আলাদা আলাদাভাবে। তবু কবিতাগুলো কিভাবে, কখন, যদি একটু মনে করতে পারেন কিছু সেই সময়টা, কিছু মনে পড়ে? কমলদার এই কবিতা থেকে শুরু করি। কমলদা, এই কবিতা কিছু মনে পড়ে আপনার? আমার কিছু ঠিক মনে পড়ে না, তবে তখন ভীষণভাবে ভাবতাম, মানে প্রায় কান্নাকাটি করতাম যে এই মাটিকে আমি ভালোবাসি, এই চিমনি, এই কারখানা আমি ভালোবাসি। আমি আমার সমস্ত প্রেম, আমার সমস্ত ভালোবাসা তোমার জন্য। তুমি আমার মা, তুমি জামশেদপুর। এই যে একটু অদ্ভুত চেতনা কাজ করেছিল। আমাদের একটা ব্লাস্ট ফার্নেস আছে, আমাদের অনেকগুলো লেদ মেশিন আছে, এটা আমাদের জীবন, এবং এই জীবনকে আমি ভালোবাসতে চাই, এই জীবনকে আমি জড়িয়ে ধরতে চাই আমার শব্দে, আমার চেতনায়, আমার লেখার, আমার অক্ষরে। অর্থাৎ আমাদের পকেটে, আমাদের বুকে, আমাদের মনে, আমাদের মাথায় কলকবজা নিয়ে, এখানকার কল কারখানার কলকবজা নিয়েও আমাদের যে জীবনবোধ, আমাদের মধ্যে যে জীবনের ধারা, ঠিকই কথা, যে নাড়িতে নাড়িতে যে জীবনের মাদল বাজছে, ঠিকই কথা, সেই মাদলটা ধ্বনি, প্রতিধ্বনি, সেই মাদলটার স্পন্দন, সবকিছু নিয়ে যে বেঁচে থাকা, সেই বেঁচে থাকাটাকে আপনি কোনোভাবে ধরতে চেয়েছেন, এবং সেটা আপনি কবিতার মধ্যে দিয়ে যতটা আপনার মনে হয়েছে সেভাবে আপনি এনেছেন। শঙ্করদার কথা শুনি।
হ্যাঁ, এই যে সমুদ্র, ঝিনুক এবং সবকিছু নিয়ে আপনার ছড়িয়ে পড়া কবিতা নিয়ে। সমুদ্র ঝিনুকে আসার আগে আমার যেটা, টাটা বাবা তো ভীষণ জনপ্রিয় কবিতা, এবং এটা একটা মানে মিল কি পাথর, মাইলস্টোন কবিতা এক ধরনের। ওকে, এই কবিতাটা আরো অনেক কিছু সূচিত করে, যা যা কমলদা বলল সেটা ছাড়াও সেটা হচ্ছে যে ভারতবর্ষে যে যন্ত্র সভ্যতা, এই যে কনফ্লিক্টটা দুটো সভ্যতাকে, একটা সভ্যতা বোধহয় আদিম মহাদ্রুমের সঙ্গে যে লেগেছিল সভ্যতা, তাকে আস্তে আস্তে জায়গা ছেড়ে দিতে হচ্ছে, আর আর নতুন শহর, নতুন ইস্পাত, নতুন ব্যবহার প্রণালী, চিন্তা, এই সমস্ত আসছে সেদিকে। এই এই মধ্যেখানে দাঁড়িয়ে বোধহয় এই কবিতাটা লিখেছিল বলে, এবং ওই ভাষায় লিখেছিল বলে কবিতাটা আজও খুব মানে রেলিভেন্ট হয়ে আছে। আর আমি তো যেমন বললাম অনেক পরে লিখতে আসি। আমি লিখতে এসে এই সমস্ত কবিতা আগেকার যা কিছু হয়েছে 40, 50, 60, 70, এগুলো লিখবো না, এগুলোকে নেগেট করব, অন্য কিছু লিখবো, এই ভেবে বসেছিলাম। এই নয় যে সেগুলোকে আমি অবহেলা করেছি, আমাকেও সেগুলো পড়তে হয়েছে, বুঝতে হয়েছে। তো নতুন অ্যাবস্ট্রাকশন কিছু তৈরি করব, এইভাবেই লিখতে বসেছিলাম শরীর কবিতা। আলাদা আলাদাভাবে লাইনগুলোর মানে করলে এক ধরনের মানে হয়। না, সবটা আমি মিলিয়ে- আমি আমি ঠিক মানেরই জায়গাতে যাচ্ছি না, কারণ কবিতার মানে করার মতো Exactly. একটা প্রায় অসম্ভব কাজকে আপনার হাতে তুলে দিতে চাইছি না। আমরা আবার একটা পরের কবিতায়, পরের আচ্ছা। আপনারা যে বললেন ধাপ, কমলদার আপনি যে 69 সালের একটা কবিতা শোনালেন, এই 69 সালের পরের ধাপে, যেখানে আপনি এখন পেছন ফিরে দেখলে মাঝে মাঝে মনে হয় যে এটা বোধহয় আরেকটা ধাপ ছিল আমার। তো সেই ধাপটাতে আবার আমরা, সময় তো আমাদের কাছে একটু সীমিত, ফলে আমরা একটু ধাপে ধাপে এগোই। তার মধ্যেও অনেক রঙের প্রলেপ থেকে যায়, অনেক শেডস থেকে যায়, কিন্তু কথা বলা হবে না। হ্যাঁ, একটু ধাপে ধাপে। তারপরের ধাপের একটা কবিতা শুনি। জামশেদপুরে বর্ষা। কতকাল পরে ফের সবাই বসেছে মুখোমুখি, প্লেটে প্লেটে গরম খিচুড়ি, চালানি মাছের পেট। এমন নিজস্ব দিন আহা দীর্ঘ হোক, এমন দিনেই শুধু বন্ধুর জুতোর কাঁটা দাঁতে করে তুলে ফেলা যায়, কাঁধে হাত বলা যায়, সীতানাথ তোমার বিয়ের দিন ট্রেন স্ট্রাইক হলে মুখেতে লাগাম এঁটে নিয়ে যাব ছাতনা তলায়। আমাদের সবই কম, ভালোবাসা, বেড়াতে যাবার দিন, বয়স বাড়ার আগে শরীরের আঠা, সাইকেলে চাইবাসা ট্যুর, বিনা টিকিটে দূর, কটক কোণার্ক, বৌদ্ধ যুগের ভাঙা মূর্তির মতো। শুধু প্রয়োজনে ছুঁয়ে দেখে বয়সের সীমা। সুশোভন আজ বৃষ্টি হোক, স্ল্যাগের পাহাড়ে আজ একটাও ট্রলি আসবে না। হুটারের শব্দ হলে নত জানু চেয়ে নেব একটা রাত্রির। বৃষ্টি হোক, শহর ভাসিয়ে আমরা সবাই আজ বৃষ্টি মাথায় করে মদ খাবো। পুরনো সাইকেল নিয়ে বহুদূর চাইবাসা বেড়াতে বেরোবো। বাহ বাহ বাহ। এ ছিল দ্বিতীয় পর্যায়ে, যেখানে আছে আসলে এই কারখানা তো কাজ করতাম, খুবই শ্রমিক শ্রেণীর কাজ ছিল। তো লোহা লক করে 3 শিফটে ডিউটি হতো কারখানায়। ওই রাত 2-2:30 বাজলে কাজ শেষ হলে দুটো মেশিনের ফাঁকে একটা জুটের বালিশ আর একটা চট পেতে ঘুমিয়ে পড়তাম। মাথার উপরে তখন হাজার হাজার ওয়াটের বাল্ব। কিন্তু কবিতা যেত না, কবিতা জড়িয়ে থাকতো অন্তরে, শরীরে, চেতনায়। কারখানার ওই লেট মেশিনের পাশে, ওই স্ক্রু বা ফার্নেসের পাশে কবিতা খাপটি মেরে চুপটি করে বসে থাকতো। আমাকে কি তুমি গ্রহণ করবে না? হয়তো সেই কবিতাকে আমি গ্রহণ করতে চেয়েছি বা খুঁজতে চেয়েছি। এভাবেই কবিতা আবার চেঞ্জ করে যায়। কমলদার একদম বুকের কাছ থেকে কথাটা বেরোচ্ছে। দেখেছেন, কমলদার শুধু কথা নয়, কণ্ঠস্বর বদলে যাচ্ছে। খুব ইনভলভড। হ্যাঁ, কণ্ঠস্বর বদলে যাচ্ছে। এই যে কণ্ঠস্বরের মধ্যে যে একটা আন্তরিক রস মিশে যাচ্ছে। না, আমার একটা মুশকিল হলো সব্যসাচী, আমি যখন গলিতে ক্রিকেট খেলতাম, দেয়ালে এঁকে উইকেট এঁকে, তখন আমি আউট হতে চাইতাম না। তখনও মনে হতো আমি সেঞ্চুরি করব। তখনও মনে হতো আমার আপার কাট লোয়ার কাট ঠিক হচ্ছে, তো আমি হাঁটু মুড়ে বসে মারার চেষ্টা করতাম কোনো বাড়ির ওপর দিয়ে।
সর্বদা মনে হয়েছে যখন যে কাজটা করব, যেখানেই থাকি, যে কোনো প্রান্তে থাকি, যত দূর আমাকে প্রবাসে রাখা হোক। তো এই কমলদার কথা তো আমরা শুনছি, এরপর কি শঙ্করদা বলতে চাইবেন কিছু? আমি কিন্তু ঈর্ষা করছি, আপনি যদি বলতে চান আপনি বলুন। না, আমি শুধু লক্ষ্য করলাম যে আমরা দুজনেই বৃষ্টির কবিতা পড়লাম পরপর দুটো। ভালো লাগলো, বৃষ্টি খুবই প্রিয়। তো এরপরে আবার আপনি যদি কিছু না বলেন তাহলে একটা কবিতা শোনান। আমি কবিতাই পড়ছি, একটা রোদ্দুরের কবিতা। বাহ, আচ্ছা, হ্যাঁ। এটা প্রথম লাইনেই রোদ আছে বলে বললাম, সেরকম নয়। বসন্ত বালক, তুমি কি খেলছো? তবে খেলা করো। বসন্তের রোদ যেমন মাদার গ্যাছ খেলে, ইন্দ্রিয় গোচর হয়ে পোশাক পাল্টিয়ে এলো চুলে। অববাহিকায় হ্রদে ভারী বাতাসের ধাক্কা লাগে, কেউ যে চিৎকৃত হয়, আলোড়িত গুঞ্জরিত হয়, যে কেউ সহসা বলে আমি আছি। সহসা শরীরে যায় অশ্রুপ্রবাহী কান পাতে। কে তাকে স্পর্শ করে, তাকে কে এমন করে চূর্ণ করে লুকায়। দেখি আমি পাথরের ঢাল থেকে অন্য ঢালে অরণ্য নেমেছে। চূড়ান্ত খেলার মতো মুছে গেছে সমস্ত শহর। তোমার পশম জামা সরল হাওয়ায় ওড়ে শরীর সন্ধানী। দেখি আমি এই খেলা সুবর্ণ কুসুম, আপন সাঁতার জানা তরঙ্গ মাছেরা, সঙ্গী জল জলবাষ্প, পাথরের পশমের উদ্ভিদের পতঙ্গ কীটের অঙ্গাঙ্গী সম্পর্ক সব। তোমার হাতের প্রান্তে বসন্তের মাদারের রোদ, ঠোঁটেও গ্রীবায় পরাজাগতিক রেখা। দেখি আমি হ্রদে ভাসমান জাহাজ ডুবির সব। বসন্ত বালক জলে সব দেহে কেমন ঘুমায়। শঙ্করদা, আপনার এই কবিতা শুনতে শুনতে এখন বিশেষভাবে যেটা মনে হচ্ছে যে আমি আবহ নিয়ে কিছু কাজ করার চেষ্টা করি। তবে এই কবিতা শুনে মনে হচ্ছে যে শুধুমাত্র যে কিছু সাংগীতিক পরিবেশেই আবহর সৃষ্টি হয় না, শব্দ চয়নে এবং শব্দের পর শব্দ সাজিয়ে যে আবহর সৃষ্টি হয়। বিশেষ করে আজকে আপনার এবং কমলদার কবিতায় যে ভিন্ন ধর্মী, সম্পূর্ণ আলাদা ধরনের অ্যাবস্ট্রাকশন, চিন্তা, চেতনা, মনন সব মিলিয়ে প্রকাশ পাচ্ছে, সেটা সত্যি অনেকটাই অন্য মাত্রা এনে দিচ্ছে, অন্তত আমার তাই মনে হচ্ছে। এর পরের কবিতা কমলদা আপনি, দেখি কমলদার জীবনের উল্লাস এবং উচ্ছ্বাসের স্বগতোক্তি কবিতা কবিতা। বেশ, ছুটি। এটা বেশ একটা উল্লাসের কবিতাই। আমাকে সব্যসাচী বলল একটা উল্লাসের কবিতা। মোটামুটি ভাবে আমি আনন্দেই বাঁচি। যারা আমাকে চেনেন, যারা আমাকে চেনেন না বা লেখা পড়েছেন কোথাও, জানেন যে আমি খুব হৈ হৈ করে বাঁচতে ভালোবাসি। এবং এইভাবেই আজকের কবিতাটা, এই কবিতা শেষ করছি। ছুটি। মাছের জন্য কোনো লড়াই দিইনি কোনো দিন। আমার লড়াই শুধু ডাল ভাত, তারপর ছুটি ছুটি ছুটি। তোমার পায়ের কাছে লুটোপুটি করে মরে যাব। আমাকে ওভার টাইম দিতে চাস, নাট বল্টে আটা তরোয়াল। কি হবে ইলিশ চেখে, একটা জীবন শুধু মুসুরে প্রোটিন বুঝে যায়। বর্ষা ফুরিয়ে গেলে মাছেদের ছানা পোনা ঘোরে থির জলে। খুখরা পালকে সাজে কুমারী সাঁওতাল। পায়ের ঘুঙুরে দুটো নদী, যে মাঠে ডিংলা ফুল চাবুকে চাবুকে ঝাঁঝা হেলে পড়ে লাল মোড়ক ছুটি। রাত্রি শেষ হলে জাগে ছমুখী টাড়েট। কি চাস গোমুখ্য তুই, হাতে লেথ বুকে ক্র্যাঙ্কশ্যাফট। আমি তো খাই না মাছ। বর্ষা ফুরিয়ে গেলে সূর্যিপোনা ঘোরে থির জলে। দুপাশে মুসুরি খেয়ে প্রোটিনের গন্ধে জাগে সিংহমের শাল। আহা, খুব সুন্দর। সত্যি জীবনের উচ্ছ্বাস, জীবনের উল্লাস, এবং সেই উল্লাস যে আসলে খুব ছোটতে। দুহাত তুলে হই হই করে উল্লাস নয়, সেই একটা কথা। জীবন শুধু মসুরে প্রোটিন বুঝে যায়। হ্যাঁ, এটা তো হ্যাঁ, খুব বিখ্যাত লাইন ছিল। মানে খুব ছোট, খুব বেশি কিছু চাইনি। একটু সাদা কাগজ, একটা কলম, একটু লেখা, হ্যাঁ, আর একটু দেখা,
এইটুকু দেওয়াও হয়েছে আমাকে, প্রচুর দেওয়া হয়েছে আমাকে। সব মিলিয়ে একটা মনের চাষের হ্যাঁ, জমি। আমি পূর্ণ। শঙ্করদা, আপনার কবিতা দিয়ে শেষ হোক। সময় চাদর। সময় চাদরের এক প্রান্ত থেকে গড়িয়ে যায় বল। সে বল আস্তে ধীরে বাঁক নেয় বক্ররেখায় অর্জুন গাছের দিকে। অর্জুন গাছের নিচে মহাকাশ অন্ধগহ্বর। ভাবি আমি, তবে কেন আমাদের বন্ধু সমীরণ, নীল জিন্সের প্যান্ট, বাহুতে বান্ধবী, আর তার পানপাত্রে মদ। দেখি আমি আমাদের বন্ধু সমীরণ হাতে গল্ফের স্টিক কোর্সে নেমেছে প্রাচীন গাছের কাছে, অন্ধগহ্বরের কাছাকাছি। সময় চাদরের এক প্রান্ত থেকে দোলা এসে লাগে, শরীরই তরঙ্গ এক। এত সে মাংসল স্থূল জৈব গন্ধে, তীব্র এত টান, এত তীব্র কম্পিত চাদর আলোর সকল কণা শুষে নেয়। সহসা আলোর কণা সকল আধার হয়ে নামে। ডাকি আমি, কোথায় বন্ধু তুমি, কোন দিকে বান্ধবী আমার? কোথায় বন্ধু তুমি, কোন দিকে বান্ধবী আমার? অর্জুন গাছের নিচে মহাকাশ, স্রোত ও গহ্বর। চমৎকার। ওহ, খুব ভালো। আমার শোনা হয়নি এই কবিতাটা। মনে হচ্ছে বস্তুত এক অদ্ভুত শিথিল এবং বিবর্ণ সময় চারপাশে। যদিও আমি নিজে বিশ্বাস করি ওটা চিরকালই ছিল, আজ কিছু নতুন নয়। তো এই শঙ্করের কবিতা আমার আজকে বহুদিন পর মনে হলো, তাই তো শব্দের মধ্যে লুকিয়ে থাকে কয়েকটা যুগের কথা, ভালোবাসা, সময়। সময়। কমলদা যেভাবে বললেন যে বিবর্ণ সময় উনি বিশ্বাস করেন আগেও ছিল, ঠিকই, হয়তো আগেও ছিল। রামধনুর আকাশও আগে ছিল, এখনো আছে। সবই বদলে গেছে, বদলে গেছে কবিতাও, এবং সেই বদলে যাওয়া চেহারা আমরা প্রতি মুহূর্তে দেখছি। আমরা কখনো কখনো চমৎকৃত হচ্ছি, কখনো কখনো মুগ্ধ হচ্ছি, কখনো বা চোখ ফিরিয়েও নিচ্ছি। তো এই বদলে যাওয়া চেহারা নিয়ে আমরা কিছু কবিতা শুনলাম। একদিকে যেমন নির্জনতার সংলাপ শুনলাম, একদিকে হই হই জীবনের উল্লাস শুনলাম। সব মিলিয়ে কবিতা তো তাই, তাই না কমলদা? হ্যাঁ, শঙ্করদা, কি আলাদা কিছু? না, ঠিকই, সুন্দর বলেছ। খুব ভাবছি, ভালো লাগছে সব শুনতে।